শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিমানবন্দরে আগুনের পর পণ্য খালাস শুরু। ওষুধ খাতে অন্তত 200 কোটি টাকা এবং চামড়া খাতে $10 লাখ ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। 3 দফা দাবিতে ঢাকায় আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিভিন্ন জেলায় 8ম দিনের মতো কর্মবিরতি। খুলনার নদীগুলোতে 22 মাসে মিলেছে 70 মরদেহ। তদন্তে অগ্রগতি নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় অপরাধীরা বেপরোয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়ে যাওয়ার পর 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাসের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রাতে কিছু পচনশীল পণ্য ওই গেট দিয়ে খালাস হয়েছে। আজ দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে আংশিকভাবে। গেটের সামনে পণ্য আমদানির সঙ্গে সংশ্লিষ্টরা সেখানে ভিড় জমিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজের চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে। কেটেছে শিডিউল বিপর্যয়। বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানবন্দরে আটকা পড়েছিলেন, পরবর্তী ফ্লাইটগুলোতে তারা সবাই যেতে পেরেছেন। ডিসিশন দিছে যে এখান থেকে 9 নম্বর গেটে সব ধরনের পণ্য এখান থেকে বের হবে। এখন আমরা সকাল থেকে এখানে ওয়েট করতেছি, কিন্তু এখনো কাস্টমস অফিসার এখানে আছে, কিন্তু বিমান এখনো কার্যক্রম এখনো চালু করে নাই। আমরা ওই অপেক্ষায় আছি আর কি। শুনছি যে একটা পণ্য ডেলিভারি হয়েছে, কাঁচামাল একটা পণ্য ডেলিভারি হয়েছে, তারপর আর কিছু হয়নি। যেগুলা পচনশীল আইটেম যেমন ফল আছে, মাছ আছে, এগুলা ওই 9 নম্বর গেট দিয়া তড়িৎ খালাসের জন্য এটা তারা সিদ্ধান্ত নিছে। কিন্তু এখানে যে ওয়্যার হাউস পুড়ে গেছে, এখানে কোনো কিছু এখনো হয় না, সিদ্ধান্ত হয়নি। একের পর এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আগামী কিছুদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। এতে ক্রেতাদের আস্থা কমার সাথে আন্তর্জাতিক চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ সময় বিমানবন্দরে আগুন দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, এমন প্রশ্নও তোলেন তারা। বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওষুধ খাতে অন্তত 200 কোটি টাকার ক্ষতি হয়েছে। চামড়াজাত পণ্যের কাঁচামাল আমদানিকারকদের ক্ষতির পরিমাণ $10 লাখ মতো। সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের দাবি তাদের। সেই সাথে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং ঔষধ শিল্পের জন্য আলাদা আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত গুদামের ব্যবস্থা করা সহ 6 দফা দাবি জানান তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে সোমবার শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসতে শুরু করেছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। দেশের কোনো শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার ডিউটি, অফিস ফাইল সবকিছুই বন্ধ থাকবে। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, আমরা নাকি এখানে নির্বাচন বানচাল করতে এসেছি, আমরা নাকি এখানে পরিবেশ নষ্ট করতে এসেছি। নিশ্চয়ই এই ঘটনাগুলো থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের কোনো খারাপ নিয়ত নেই। আমাদের ন্যায্য দাবি এবং অধিকারের প্রশ্নে এখানে এসেছে, ঠিক কিনা? এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে। ঠিক, আপনারা আমাদের শিক্ষাগুরু। আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, শিক্ষকরা নতুন কোনো কর্মসূচি দিয়েছেন কি?
সুমাইয়া এখনো পর্যন্ত নতুন কোনো কর্মসূচি দেয়নি, কিন্তু একটি বিষয় স্পষ্ট তারা করে বলেছে যে কর্মসূচি যেটি আসবে, আজকে যে সমাবেশ ছিল সেই সমাবেশটি তারা এখনো পর্যন্ত পালন করছে এবং তারা নানা স্লোগান দিচ্ছে এবং তারা স্পষ্ট করে জানিয়েছে যে যে কর্মসূচি আসুক বিকেল নাগাদ সেই কর্মসূচিতে তারা যথাযথভাবে পালন করবে এবং একই সঙ্গে বলেছে যে তাদের যেই 3টি দাবি আছে এই দাবি আদায় না করে তারা ঘরে ফিরবে না এবং এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো রেসপন্স না পাওয়ার কারণে তারা ক্ষোভ জানিয়েছেন এবং সরকার যেটি জানিয়েছে যে সরকার বারবার বলছে যে তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে যে 5% বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে, এটি হচ্ছে তারা বলছেন যে এটিকে চাইলে সরকার আরও বাড়াতে পারে। তারা একটি থিওরিও দিয়েছেন, তারা বলছেন যে এই শিক্ষকদের পেছনে প্রশিক্ষণ বাবদ বিভিন্ন সময় যে খরচটা করা হচ্ছে সেই খরচ থেকেও প্রয়োজনে যদি এইখানে তাদের এই বেতন ভাতা, বাড়ি ভাড়া এবং বোনাসের দিকে নজর দেয় সরকার, তাহলে সেটিই রিকভার করা সম্ভব এবং সেজন্য তারা আসলে কোনোভাবেই মানতে চাচ্ছেন না এবং তারা চাচ্ছেন যে সরকার বিশেষ বিবেচনায় এটিকে নিয়ে যাতে হচ্ছে একটি প্রজ্ঞাপন জারি করে এবং তাদের দাবিগুলো মেনে নেয় এবং তারা বলছেন যে যেহেতু তারা এই দাবি আদায় না করে যাবেন না, সেহেতু তারা চাচ্ছেন না বড় ধরনের কোনো সংঘাতের দিকেও যেতে। সকালে আমরা দেখেছি যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনি যুগ্ম মহাসচিব, তিনি এসে একাত্মতা পোষণ করেছেন এবং তিনিও সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন হচ্ছে সরকার একটি বিশেষ বিবেচনায় নিয়ে শিক্ষকদের যে মর্যাদার জায়গা সেই মর্যাদার জায়গাটি যাতে নিশ্চিত করা হয় এবং তারা তাদের মতো করে প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু শিক্ষকরা বলছেন যে প্রধান উপদেষ্টা যাতে এটি বিবেচনায় নিয়ে তারাও বারবার প্রধান উপদেষ্টার নজরে এনেছেন যাতে তাদের এই সংকটটাকে খুব দ্রুত এটি সমাধান করা হয় এবং যৌক্তিক সমাধান করা হয়, এটির বিষয়ে বারবার তারা আবেদন জানিয়েছে। তবে আজকে সমাবেশের পর আসলে তারা কী ধরনের কর্মসূচি দেবে এটি বিকেল নাগাদ আসলে তারা বলছেন যে জানাবেন যে তারা পরবর্তীতে কী ধরনের কর্মসূচি নেবেন। সুমাইয়া। ধন্যবাদ কমল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী মাহমুদ কমল। দেশের বিভিন্ন জেলাতেও 8ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ আছে শ্রেণী কার্যক্রম। টানা 1 সপ্তাহ ক্লাস না হওয়ায় গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। আবার যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে আসছেন পাঠদান কার্যক্রম না হওয়ায় তারাও বাড়ি ফিরে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন সামনে বার্ষিক পরীক্ষায় এমন সময় পাঠদান না হলে তারা বিপাকে পড়বেন। এদিকে শিক্ষকরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ফিরবেন না। কর্মচারীরা সারা বাংলাদেশের ন্যায় আমরা কর্মবিরতি পালন করছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। আমাদের অনেক টিচার ঢাকায় গেছেন তাদের আন্দোলন করার জন্য, আমরা তাদেরকে সমর্থন করি। এই ন্যায়সঙ্গত দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের বেসরকারি স্কুল কলেজের যে 6 লক্ষ শিক্ষকের যে প্রাণের দাবি, যে অধিকারের দাবি, ভালোভাবে বেঁচে থাকার লড়াইয়ের দাবি, এটার জন্য আন্দোলন সংগ্রাম চলবে। এত বড় অভ্যুত্থানের পরও চারিদিকে অনৈক্য দেখে হতাশা জানিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন বিগত আওয়ামী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে ফেলেছে। দেশের নিম্নমানের শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র। যে রাজনীতি করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় সেই রাজনীতি নোংরা রাজনীতি বলেন তিনি। রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয়, আমরা তাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নেই ব্যক্তিগত স্বার্থে। তারা মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না, তখনই সেটা ডার্টি প্রসেসে হয়ে যায়। মরদেহ ডাম্পিংয়ের স্থান হয়ে উঠেছে খুলনার নদীগুলো। গত বছর 34টি এবং চলতি বছরের 9 মাসেই 36টি মরদেহ উদ্ধার হয়েছে এই অঞ্চলের বিভিন্ন নদী থেকে। আর এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে হত্যা মামলা হয়নি, এমনকি তদন্তে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট।
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে 2024 সালের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত 22 মাসে উদ্ধার হয়েছে 70টি মরদেহ। নৌ পুলিশের তথ্যমতে এদের অধিকাংশই হত্যার শিকার। মৃতদের মধ্যে 45 জন পুরুষ, 8 জন নারী এবং 17 জন শিশু। এদের মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি 25 জনের পরিচয়। মরদেহ গুমের জন্য নদীকে বেছে নিয়েছে অপরাধীরা, বলছেন মানবাধিকার কর্মীরা। এই লাশের কিন্তু ম্যাক্সিমাম শনাক্ত হয় নাই। যখনই একটা লাশ শনাক্ত হবে না এবং অপরাধীরা গুম করার চেষ্টা করে নদীতে ফেলে, তখনই অন্য অন্য অপরাধ কিন্তু বেড়ে যায়। এই মৃত্যুর বিচার যদি না পায়, সেই ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। মরদেহগুলির 40 ভাগ রূপসা নদী থেকে, ভৈরব নদ থেকে 30, পশুর নদী থেকে 20 এবং অন্যান্য নদী থেকে 10 ভাগ উদ্ধার হয়েছে। নদীতে কোনো মৃতদেহ ফেললে খুব দ্রুত এটি পচন ধরে এবং 3, 4, 5 দিনের মধ্যেই কিন্তু এমনভাবে পচে যায় যে সেই মৃতদেহটির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না বা তার চেহারার যে গঠন সেটি নষ্ট হয়ে যায় দেখে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইনি প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রশাসন বলছে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। যে এই অপরাধের সঙ্গে কিন্তু ভিতরে অনেক গভীর হয়তো অন্য কোনো গডফাদার জড়িত, সে কিন্তু কোনো সময় আইনের আওতায় আসতেছে না। এই কারণে তদন্তটা শুধু কে খুন করলো তা না, কারা খুনের পরামর্শ দিল, কারা এটা নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে শনাক্ত করতে হবে। তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে বলে আমি মনে করি। আমরা এই মামলাগুলি তদন্ত করতে গিয়ে যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে যে ঘটনাগুলি যেহেতু স্থলভাগে ঘটছে, সেখানকার কোনো দ্বন্দ্ব, স্বার্থজনিত কারণে জমি জমা, টাকা পয়সা বা অন্যান্য যে কোনো কারণেই হোক, এই ঘটনাগুলি কিন্তু আমরা নৌ পুলিশ যেই সেক্টরটা নিয়ে আমরা কাজ করি অর্থাৎ নৌপথ, সেখানকার ঘটনাগুলি থেকে ভিন্ন। 2025 সালে নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় 9টি হত্যা মামলা হয়েছে। তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। নির্বাচনের আগে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 দিনের জায়গায় 8 দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তাব করেছে সংশ্লিষ্টরা। সকালে নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে এ প্রস্তাব আসে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 3 বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিল। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি কর্মকর্তা জানান, নির্বাচনের আগেও পরে মোট 8 দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় কাজ করবেন। সংখ্যালঘু, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ, সাইবার নিরাপত্তা সহ 13টি বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এসেছে বৈঠকে। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা মানে আসামিপক্ষের হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার মতন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের পক্ষে আজ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে এমন মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন সময়ে তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার শাসনামলের অনেক নেতিবাচক প্রসঙ্গ আদালতে উপস্থাপিত হয়েছে, কিন্তু তার ভালো দিক ও দেশের জন্য করা উন্নয়ন প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে। বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংক্ষিপ্ত করার সদিচ্ছা শেখ হাসিনার থাকলেও সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। রাজাকারের নাতিপুতি শব্দটা শেখ হাসিনা আন্দোলনকারীদের বলেন নাই মন্তব্য করে আসামিপক্ষের এই আইনজীবী বলেন, আক্ষরিক অর্থেই শেখ হাসিনা এই কথা রাজাকারের নাতিপুতিদের বলেছেন। গত বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক মুখপাত্র আক্তার হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে এনটেক্স গ্রুপের অবৈধভাবে ঋণ প্রদান সহ একাধিক খাতে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শেষে ঘটনার প্রমাণ পেয়েছে কমিশন।
অনুসন্ধানে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের দালিলিক প্রমাণ মিলেছে। এরই সূত্র ধরে গত ফেব্রুয়ারিতে করা মামলায় আজ চার্জশিট দেওয়া হয়। চুয়াডাঙ্গায় নাম পরিচয়হীন অফিসে বসে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, অনলাইন ট্রেডিং, কখনো আবার সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 5 জন সদস্য সংগ্রহ করে দিতে পারলেই দেওয়া হচ্ছে 20,000 টাকা। প্রতি লাখে মুনাফা দিচ্ছে 5 থেকে 9,000 টাকা। অধিক লাভের আশায় না বুঝেই অনেকে আমানত রাখছেন নাম পরিচয়হীন চক্রটির কাছে। চুয়াডাঙ্গা থেকে ফাইজার চৌধুরীর রিপোর্ট। সেন্ট এফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্ট এফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে এই ভবনের 3 তলা ভাড়া নিয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলছে ইলেকট্রনিক পণ্যের অনলাইন ট্রেডিংয়ের নামে আমানত সংগ্রহ। বাইরে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে নিয়মিত দেখা মেলে না কাউকে। হজ এজেন্সির নামে ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাটটি, জানান বাড়ির মালিক। উমরা হজে নিয়ে যাব আমরা, আর অনলাইন যে ইলেকট্রনিক্স পণ্য বেচে কিনা এই বলে নিয়েছি। প্রতিষ্ঠানটির সাবেক SIB পদধারী এক কর্মী জানান, কখনো ফরেক্স মার্কেটের ট্রেডিং ব্যবসা, কখনো OGS নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান, কখনো আবার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে কৌশলে চলে আমানত সংগ্রহ। এ কাজে কয়েক ধাপে যুক্ত কর্মীরা। তাদের গ্রাহক সংখ্যা 3000। প্রচারণা নেই, অথচ এত গ্রাহক পেল কোথায়? এমন প্রশ্নে একজন গ্রাহক জানান, অনেকটা ডেস্টিনির আদলে সদস্য সংগ্রহ করে তারা। তাদের প্রতিটি স্কিমে 5 জন সদস্য। কোনো গ্রাহক 5 জন সদস্য সংগ্রহ করতে পারলে তাকে দেওয়া হয় 20,000 টাকা। আর এই টাকার লোভে নতুন সদস্য সংগ্রহে তৎপর হয়ে থাকেন গ্রাহকরা। এই টাকাটা ওনারা সেন্টেপেক্সের নামে নাই। সেন্টেপেক্স ওনারা বলে এটা ফরেক্স মার্কেট, ফরেক্স মার্কেটের প্রফিট দেয় এটা। ওনাদের কাছে সবসময় পাসওয়ার্ড থাকে, ওরা যে কারোর অ্যাকাউন্টে ঢুকতে পারে, দেখতে পারে, উইথড্র করে দিতে পারে। এসব গ্রাহকদের এক একজনের বিনিয়োগ 5 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। লাখ টাকা বিনিয়োগে মাসিক মুনাফা আসে 5 থেকে 9,000 টাকা। বেশি মুনাফার লোভে পড়ে গ্রাহক হচ্ছেন অনেকে। 1,30,000 টাকা ডিপোজিট দিলে 5,000 টাকা এরা প্রফিট দেয় প্রতি মাসে। 5টা গ্রাহকে 5 লাখ সামথিং জমা হবে। 5 লাখের পরে তুমি আমার 20,000 টাকা বেতন পাবো। আর যেটা তুমি এক্সট্রা 1,000 টাকা পার হেড পাচ্ছ, এটা তো পাবাই। গ্রাহকদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ব্যবসায়ী। অবৈধ প্রতিষ্ঠানের এই ধরনের কর্মকাণ্ডে চিন্তিত এলাকার সাধারণ মানুষ। একটা আশ্চর্য ব্যাপার, আমরা এখানে সামনে আসি, আমরাই বুঝলাম না ওখানে কি হয় না হয়, অথচ পরে জানা যাচ্ছে যে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। ঘটনা ঘটার পরে ব্যবস্থা নিবে, তো এইটা তো কোনো কথা না। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু আপনারা বিষয়টা নলেজে এনেছেন, আমরা দেখি এটা শীঘ্রই অনুসন্ধান করে দেখব, এবং তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আইনের কোনো ব্যত্যয় থাকে বা ঘটে থাকে, বা আইন অনুরূপভাবে যদি তারা না চলে যায়, এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে চেষ্টা করেও এ বিষয়ে প্রতিষ্ঠানটির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। মেসেজ দিলেও কোনো উত্তর মেলেনি তাদের কাছ থেকে। সাধারণ মানুষ সর্বশান্ত হওয়ার আগেই এই চক্রের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলে। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা। বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শেফ দিবস 2025। বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন BCF এর উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউটে হচ্ছে এই আয়োজন। এবারের প্রতিপাদ্য ফুড এক্সপ্লোরস উৎসবে দেশ বিদেশের 800রও বেশি শেফ, কুলিনারি পেশাজীবী এবং শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, দেশের কুলিনারি প্রতিভা, উদ্ভাবন এবং টেকসই খাদ্য ব্যবস্থার গুরুত্বকে আন্তর্জাতিকভাবে তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। আন্তর্জাতিক যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 97 প্যালেস্টাইনি, আহত হয়েছেন আরও 230 জন।
কয়েক দশক ধরে উপত্যকায় চলা ইসরায়েলি আগ্রাসনের অবসানের লক্ষ্যে এ পর্যন্ত হওয়া যুদ্ধবিরতি ৮০ বার ভঙ্গ করেছে ইসরায়েল, জানিয়েছে গাজার মিডিয়া অফিস। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হামলা চালানো হয়েছে, এতে কয়েকজন নিহত হয়। তবে হামাসের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ একটি অজুহাত মাত্র। ইসরায়েল চায় উপত্যকা নিশ্চিত করতে গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ হয়। আয়োজকদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ফ্যাসিস্ট শাসনের দিকে এগোচ্ছে। তারা এই কর্তৃত্ববাদী শাসনের অবসান চান। এর আগে লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ করেন মার্কিন নাগরিকেরা। এছাড়া মাদ্রিদ ও বার্সেলোনাতেও বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। গেল শুক্রবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বিক্ষোভকারীরা তাকে রাজা বললেও তিনি তা নন। খেলার খবর। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের জয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল টাইগ্রাসরা। আসর থেকে বিদায় নিলেও ভালো ক্রিকেট উপহার দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিতে চায় তারা। বিশ্বকাপে কখনোই দুটি দলের বিপক্ষে জয় পায়নি টাইগ্রাসরা। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিমানবন্দরে আগুনের পর পণ্য খালাস শুরু, ওষুধ খাতে অন্তত 200 কোটি টাকা এবং চামড়া খাতে $10 লাখ ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। 3 দফা দাবিতে ঢাকায় আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, বিভিন্ন জেলায় 8ম দিনের মতো কর্মবিরতি। খুলনার নদীগুলোতে 22 মাসে মিলেছে 70 মরদেহ, তদন্তে অগ্রগতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় অপরাধীরা বেপরোয়া। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।